আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনা নথিভুক্ত হওয়া উচিত এবং তার গবেষণার বিষয়বস্তু হতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে একটি সংলাপে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন। জানান, বাংলাদেশের জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও 6 মাস পর। So they are looking forward to each other for how to do government. সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। সেখানে ডব্লিউইএফ এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের আয়োজনে একটি একক অনুষ্ঠানে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা জানান কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। My first response was, no, sorry, thank you. But they will not give up. And finally, I said, take time, find it. See people around, I'm sure you'll find lots of options for you. No, we didn't find any options, so you are the one. So that's how I got involved here. That's why I'm here. So that I thought. অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের অপকর্মের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির আলাদা রেকর্ড থাকা প্রয়োজন এবং এ নিয়ে গবেষণা হওয়া উচিত। I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. Highway robbery, sitting in the government, running the machine, and still claiming to be a civilized society. এরপর ডক্টর ইউনূস কথা বলেন বিগত সরকারের দমনপীড়ন নিয়ে। জানান, তিনি নিজেও সে সময় জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বলেন, পরিবার পরিজন তাকে প্যারিস থেকে দেশে ফিরতেও নিষেধ করেছিল। এ সময় তিনি কথা বলেন সংস্কার কমিশন ও জুলাই চার্টার নিয়ে। জানান, কমিশনগুলোর সুপারিশের উপর ভিত্তি করে করা হবে সংস্কার। জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও 6 মাস পর। Unless we know what kind of election people want, we can't go into election. So we are waiting to hold the election. Now that the election report is coming out. We have targeted end of this year the election to take place if we go in a short reform agenda, quick reform agenda. If people say no, we need a longer list of agenda reform, then we need another 6 months. প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম নিয়ে তার আশার শেষ নেই। জানান, ভোটদানের সর্বনিম্ন বয়স 16 হওয়ার পক্ষপাতী তিনি। বলেন, পরিপক্কতার ক্ষেত্রে 16 আর 18 বছর বয়সে পার্থক্য নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে একজনকে চাকরির জন্য প্রস্তুত করা হলেও এই প্রজন্ম উদ্যোক্তাদের। Our voting age is 18. I said it should be 16. They're so mature. What makes it 18? Difference between 16 and 18. Who tells you that 16 doesn't understand as much as 18 does? I said job-oriented education is finished. Job to them is nothing. I said this generation is a generation of entrepreneurs. জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন, এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তানফির মৌসুম, যমুনা নিউজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এই ক্ষেত্রে কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হলে তারা সরকারের সাথে থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেয়া 3 জন প্রতিনিধি আমাদের এখানে আছেন, এবং এই প্রতিনিধি হিসেবে তারা 3 জন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন এরকমটা না মোটেও। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না। অনেক ক্ষেত্রেই নিরপেক্ষতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আশা করছেন অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে জোর করে বিতর্কিত করলে আবার অধিকার হারাবে জনগণ। অন্য শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কাও জানান মির্জা ফখরুল। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা। বক্তারা জানান, পাঠ্যপুস্তকে কিংবা অন্য কোনো আয়োজনে কেউ স্মরণ করুক আর না করুক, শহীদ আসাদ ইতিহাসে রয়ে যাবেন। আমাদের জাতীয় ইতিহাসে 60-এর দশক এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব 69 থেকে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারা হবে। জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা
সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা দেশি প্রত্যাশাগুলো পূরণ হবে। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে। কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। সভায় অন্যান্য নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্তে যেন জাতীয় ঐক্যে ভাঙন না ধরে। যদি অংশীদারদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আপনারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। প্রেস ক্লাবে আরেক আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার এক বছরে হয় না। প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বিএনপিকে অবমূল্যায়ন করা থেকে বিরত থাকার আহ্বান জানান। সকল কিছুই হবে, কিন্তু তার আগে আরেকটি ষড়যন্ত্র করে 111-এর মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উপদেষ্টা নাহিদ তাঁর পোস্টে শঙ্কা জানিয়েছেন আরেকটি ১/১১ সরকারের, আর সরকারের ও রাজনৈতিক দলের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব পোস্টের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারা। কোটা না মেধা, এ দিয়ে শুরু বৈষম্য বিরোধী আন্দোলন। ক্ষমতা না জনতার প্রশ্নে জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর প্রতিটি বাঁকে ছিল পরিবর্তনের আহ্বান। শেষে ছাত্র জনতার জয়ে স্বৈরাচার মুক্ত বাংলায় গঠিত হয়েছে জনতার সরকার। এতে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গণ অভ্যুত্থানের ৩ কাণ্ডারি নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে মাসখানেক ধরে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সুর ও স্বরের বৈপরীত্য দৃশ্যমান। বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন, ছাত্ররাই একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা নাহিদ। একই সঙ্গে এমন চিন্তা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি। একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে সোচ্চার তারা নিজেরাও। তবে এটি যেমন পরিষ্কার, তেমনি সরকারের নানা কাজে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ বা বল প্রয়োগও কাম্য নয় বলে মনে করেন আসিফ মাহমুদ। প্রায় কাছাকাছি সময়ে অনেকটা একই ধাঁচের স্ট্যাটাস দেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। উপদেষ্টা ও ছাত্র নেতাদের এমন স্ট্যাটাস নিয়ে কিছুটা কৌশলী রাজনৈতিক দলগুলো। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অংশীজন বিএনপি নেতারা বলছেন, প্রশ্নটা যখন স্বচ্ছতা ও নিরপেক্ষতার, তখন সমস্যা সংকট মোকাবেলায় অভিজ্ঞতা অনভিজ্ঞতার প্রশ্নটাও জোরালো হয়ে আসে। একটা অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে, তার উপরে যদি কেউ মন্তব্য করে, তার সেই অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে ওসব মন্তব্যের উপরে মন্তব্য করা তো আমি প্রয়োজন মনে করি না। আরেক অভিজ্ঞ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না উচিত অনুচিতের রেখা টানলেন তার প্রতিক্রিয়ায়। উনি যেভাবে দিনে সেটা জাস্ট শুধু আক্রমণ করার জন্য এরকম মনে হয়েছে, এটা করার দরকার ছিল না। আমরা 5 আগস্টের পর থেকে সমগ্র দেশ অনেক রকম মতপার্থক্য সত্ত্বেও কিন্তু একসাথে চলার চেষ্টা করছি, একটা ঐক্যের
পতাকাকে ঝান্ডা সবসময় সমুন্নত রাখার চেষ্টা করছি। চলমান রাজনীতিতে নবমাত্রা যুক্ত করা স্ট্যাটাসগুলো নিয়ে কিছুটা কৌশলী জামাত নেতারা বলছেন, কারো ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই দলটির, তবে ফ্যাসিবাদ রোধে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প দেখেন না দলটির নেতারা। জামাত বরাবরই বলে আসছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, তারা ষড়যন্ত্র করবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য। কোন অবস্থাতেই যেন তারা এই ব্যাপারে সফল না হয়, এই ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। আর কোন স্ট্যাটাস নিয়ে সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা দলীয় পর্যায়ে হোক, জামাত দলীয়ভাবে কোনো মন্তব্য করে না। ক্রিয়া প্রতিক্রিয়া যাই থাকুক, এসবের মধ্য দিয়ে মাঘের শীতে যে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি, তা অন্তত স্পষ্ট হয়েছে দুই উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরে গণসংযোগকালে এ কথা বলেন তিনি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই সে রাজনৈতিক দলের আমরা দেখা পাবো। বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতির চর্চার জায়গা থেকে এই দলের আবির্ভাব হবে। যতদিন দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য থাকবে ততদিন যুদ্ধ চলবে বলে জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ চত্বরের পাশে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জুলাই বিপ্লবে নিহতদের স্তূপ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে মরদেহ। এসব মরদেহের খবর কোথাও পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও এখনও তাদের স্বজনদের অপেক্ষায় রয়েছে। আন্দোলনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি বলেও জানান জামায়াতের আমির। খুনের ব্যাপারটা সরি বললে যায় না, প্রত্যেকটা খুনের বিচার হতে হবে, ইনসাফের দাবি। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি করা থেকে বিরত থাকতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার সকালে এই আহ্বান জানান তিনি। জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইউনূস একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময়ে এইসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। টঙ্গীর সিংবাড়ি এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ। এ বিষয়ে আরও জানাতে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, কখন ঘটেছে এ ঘটনা, কারখানা কর্তৃপক্ষ কি বলছে? দেবাশিস, মূলত প্রতিদিনের মতো তারা রাত্রে ওভারটাইম করা হতো। 8টার পর থেকে তাদেরকে টিফিন দেওয়া হতো। এটি খাওয়ার পর থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু একের পর এক প্রায় 164 জনের মতো এই পর্যন্ত তারা আহত হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতাল নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি রোগী যেখানে নেওয়া হচ্ছে সেটি হচ্ছে টঙ্গীর 27 গুটিয়া এলাকা, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে প্রত্যেকটি রোগীর 3 জন করে কিন্তু আমরা দেখছি যে ডাক্তাররা এবং নার্সরা কিন্তু তাদেরকে প্রতিনিয়ত ট্রিটমেন্ট দিচ্ছে। আমরা এখানে সে ডাক্তারদের সাথে কথা বলছি, নার্সদের সাথে কথা বলছি, রোগীদের সাথে কথা বলছি, রোগীদের পাশাপাশি রোগীদের আত্মীয় স্বজনের সাথে কথা বলছি। তারা অনেকেই বলছে যে আসলে সুস্থ রয়েছে, তবে এখানে 3 জন প্রেগনেন্ট মহিলা রয়েছে, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে আসলে অবজারভেশন নিয়ে তাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে টঙ্গী মেডিকেল থেকে 3 জনকে ঢাকা মেডিকেল নেওয়া হচ্ছে, সেটি এখন আমরা আপডেট যদিও এখন আমরা পাইনি। তবে 128 জনের খবর যদি বলি, সেক্ষেত্রে টঙ্গী মেডিকেল গুটিয়া কলেজ যেখানে হাসপাতাল রয়েছে সেখানে অনেকটাই ভালো রয়েছে, তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে, সুস্থতার অপেক্ষা রয়েছে। সেটি হয়তো বা রাত্রের পর সকালে অনেকটা সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেবাশিস, ধন্যবাদ পলাশ যুক্ত হওয়ার জন্য। গত 6 মাসে সারা দেশে 80টি মাজার ও দরবার ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ব
সুফি সংস্থা। সংগঠনের পক্ষ থেকে এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ 4 দফা দাবি জানানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বিশ্ব সুফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নুরি বলেন, উগ্রবাদী একটি মহল দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। যারা দেশের বিভিন্ন অঞ্চলের 80টির অধিক মাজার ও দরবার শরীফের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। হত্যা ও আহত করা হয়েছে অনেক খাদেম ও ভক্তকে। এ সময় তিনি সকল সুফি স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সকল মসজিদ মাদ্রাসায় সুফিবাদ বিরোধী বক্তব্য না দেওয়ার নির্দেশনা জারি করতে হবে। এছাড়া ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে, সংস্কার করতে হবে আক্রান্ত মাজার ও দরবার শরীফ। অবিলম্বে দেশের সকল মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাজার শরীফের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। ক্যাপিটল হিলে হামলাকারীদের পক্ষে আবারও সাফাই গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারটি বুধবার স্থানীয় সময় রাতে টেলিভিশনে সম্প্রচারিত হয়। তিনি বলেন, ক্যাপিটল হিল কাণ্ডে অভিযুক্তদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের গাফিলতি এবং এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুত এই সংস্থাটি সম্পর্কে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন ট্রাম্প। 2018 সালে ইরানের সাথে পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ইরানকে পারমাণবিকভাবে শক্তিশালী করেছে। এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন খোদ ইরানি ভাইস প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও দায়িত্বশীল ও বাস্তববাদী আচরণ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ভাইস প্রেসিডেন্ট। বলেন, ইরান যদি চাইতো তাহলে অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত। এ সময় উঠে আসে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরক্ষা বলয় ইস্যু। ভাইস প্রেসিডেন্ট বলেন, এসব সশস্ত্র গোষ্ঠীকে থামানোর চেষ্টা করে খুব একটা লাভ হবে না। যতদিন দখলদারিত্ব থাকবে, দমন নিপীড়ন থাকবে, ততদিন হামাস, হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী টিকে থাকবে। দখলদারিত্ব, নিপীড়ন বন্ধ হয়ে গেলে আপনা আপনিই বিলুপ্ত হয়ে যাবে এসব গোষ্ঠীও। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।